রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সন্ধ্যার সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি সালেহ চৌধুরী এবং আমি আফরিন আনোয়ার। দেখছিলেন সংবাদ শিরোনাম। চলে যাচ্ছে পুরো সংবাদে। কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না ঈদ যাত্রা। দূরপাল্লার বাস না চললেও সিটির সার্ভিসে আন্তঃজেলা পাড়ি দিচ্ছেন হাজার হাজার মানুষ। অনেকে বাড়ি ফিরছেন রেন্টে কার, সিএনজি ও মোটরসাইকেলে। সড়কে তেমন নেই পুলিশের কড়াকড়ি, প্রচুর ভিড় ফেরিঘাটেও। সহকর্মীদের সাথে নিয়ে আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। রাজধানী সাইনবোর্ডে পুলিশ বক্সের সামনেই রীতিমতো বসানো হয়েছে ভাড়ায় চালিত কার স্টেশন। স্বাভাবিক সময়ের মতোই যাত্রীদের জন্য হাঁক ডাক দিচ্ছেন মাইক্রোবাসের চালকরা। রাস্তায় যানবাহনের অপেক্ষায় থাকা ঘরমুখো মানুষের কাছে চাওয়া হচ্ছে অতিরিক্ত ভাড়া, অথচ সব দেখেও নীরব পুলিশ সদস্যরা। দিনের বেলায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দূরপাল্লার বাস না চলায় কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর সহ আশপাশের জেলার ঘরমুখো মানুষ মাইক্রোবাসে শুক্রবার ঢাকা ছাড়েন কয়েক গুণ বেশি ভাড়া দিয়ে। অতিরিক্ত যাত্রী চাপে ৮-১০ সিটের কারে উপেক্ষিত ছিল স্বাস্থ্যবিধি। বাকি মানুষ বাড়ি ফিরেছেন লোকাল বাসে যাত্রা বিরতি দিয়ে। ৩০০ করে ৩০০ গরিবপুর কি করবো, করার কিছু নাই, উপায় নেই। দেখি ৫০০ যাইতে তো হবে, কিছু করার নাই। যাত্রা এখন আমার যাইতে হবে বাড়িতে, মাসলে ভাড়া বেশি হইলেও যাইতে হবে। গাড়ি পাচ্ছি না, দাঁড়িয়ে রয়েছে অনেকক্ষণ, 1 ঘন্টা হবে। আমাদের তো জেলা ভিত্তিক তো আমাদের ছাড়ছে, যাই বিধানে আমরা বাইরে হয়ে আসছি। গাড়ির কিস্তি আছে তো আমরা রোডে গাড়ি চালাতে পারি না, লকডাউনে যাত্রীরও সমস্যা। সিটি সার্ভিসের বাস কেবল রাজধানীর অভ্যন্তরে চলাচল করার কথা থাকলেও ঢাকা আরেচা মহাসড়কে সেগুলি এখন দূরপাল্লার বাস। এক সিট ফাঁকা না রেখে দ্বিগুণ ভাড়া দিয়ে বাড়ির পথে রওনা হয়েছেন বহু মানুষ। কারণ ভেঙে ভেঙে এই তো যেতে হবে, গাড়ি চলে না। বাচ্চাদের জন্য তো যাওয়া উচিত, যাওয়া লাগবে। ঈদের সামনে সবাই তো একটা আশায় থাকে, আমরা ঈদ, আমাদের তো ঈদ করা লাগবে। আমরা তখন ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে ফেরিঘাটে। এই নৌপথে দক্ষিণাঞ্চলের 21 জেলার মানুষ যাতায়াত করছে। বেলা 11টা নাগাদ ঘাটে যানবাহন ও মানুষের জটলা বাঁধে, উপেক্ষিত থাকে স্বাস্থ্যবিধি। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। করোনায় দেশে আরও 37 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়ালো 11,833 জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 24 ঘন্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও 1,682 জন। এ নিয়ে মোট শনাক্ত 7,70,842 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,178 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 7,04,329 জন। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 17,013টি। 24 ঘন্টায় করোনা রোগী শনাক্তের হার 9.89%, আর এখন পর্যন্ত শনাক্তের হার 13.77%। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 91.37%, আর মৃত্যুর হার 1.54%। দেশে মজুদ থাকা করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ চলবে আর 1 সপ্তাহ। এমন অবস্থায় চিন্তায় পড়েছেন অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ নেয়া ব্যক্তিরা। হঠাৎ ভারতের এই টিকা পাওয়া অনিশ্চিত হয়ে পড়ায় কিভাবে সম্পন্ন হবে প্রায় 14 লাখ মানুষের দ্বিতীয় ডোজ, তা নিয়ে চিন্তায় আছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরাও। অনেকেই বলছেন 8 সপ্তাহের মধ্যে সম্ভব না হলেও 12 সপ্তাহে সম্পন্ন হতে পারে পরবর্তী ধাপ। বিস্তারিত মাহমুদুল হাসানের রিপোর্টে। দেশে করোনা প্রতিরোধ যুদ্ধকে এগিয়ে নিতে গত ফেব্রুয়ারিতে শুরু হয় টিকাদান কর্মসূচি। ভারত থেকে সংগ্রহ করা অক্সফোর্ডের ভ্যাকসিন দিয়েই শুরু হয় এই কার্যক্রম। গত 5 মে পর্যন্ত এই টিকার 2টি ডোজই সম্পন্ন করেছেন প্রায় 31,07,000 জন। কিন্তু প্রথম ডোজ নেয়া অনেকেরই অনিশ্চিত হয়ে পড়েছে দ্বিতীয় ডোজ নেয়া। ভারতের সাথে 3 কোটি টিকা সংগ্রহের জন্য অগ্রিম অর্থ প্রদান করেছিল বাংলাদেশ, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে টিকা পাঠানো স্থগিত করেছে দেশটি। ফলে 14 লাখের বেশি মানুষ অনিশ্চয়তায় পড়েছেন টিকার কোর্স সম্পন্ন করতে। এই অবস্থা মোকাবেলার জন্য সরকারকে জরুরি ভিত্তিতে ভারত, যুক্তরাজ্য অথবা যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশ থেকে অক্সফোর্ডের টিকা সংগ্রহের চেষ্টা করতে হবে। তবে এই বিষয়টি নিয়ে আতঙ্কিত না হয়ে বর্তমান পরিস্থিতিতে মজুদ থাকা টিকায় বয়স্কদের অগ্রাধিকার দেওয়া উচিত বলেও জানান তারা। ইউকেতে দ্বিতীয় ডোজ 12 সপ্তাহ পরে দেওয়া হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা আরো 1 মাস সময় আমাদের হাতে আছে। এই 1 মাসের মধ্যে
আমাদের দেশে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা চলে আসবে। সুতরাং আমাদের 12 সপ্তাহ টিকা দিলে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আমাদের যেহেতু মেইন চেষ্টাটা আমাদের মৃত্যু হারটা কমানো, সো এই জিনিসটা কমানোর জন্য আমরা যে পরিমাণ অ্যাভেলেবল আছে আমাদের ভ্যাকসিনটা, সেই ভ্যাকসিনগুলো আমাদের বয়স্ক মানুষদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া উচিত। এমন বাস্তবতায় ভারত থেকে না পেলেও অন্য উৎস থেকে অক্সফোর্ডের একই টিকা এনে বাকিদের ডোজ সম্পন্ন করার চিন্তা করছে সরকার। একই সাথে চীন ও রাশিয়া থেকে টিকা কেনার বিষয়ে অনেকটাই চলছে চূড়ান্ত আলোচনা। আন্তরিকতার সাথে কাজ করছি। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ কোনো তথ্যই জানা যাচ্ছে না। মুখ খুলছেন না দলের নেতারা, কিছুই বলছেন না চিকিৎসকরা, আর পরিবারের সদস্যরা তো প্রথম থেকেই নিশ্চুপ। সর্বশেষ গেল বৃহস্পতিবার গুরুতর অসুস্থ বেগম জিয়ার বিদেশে নেয়ার আবেদন বিষয়ে আইনমন্ত্রী জানান, আইনি দিক পর্যালোচনা যত শীঘ্রই সম্ভব অনুমতি পাবেন তিনি। যদিও অনুমতি মিলল কিনা, কোন দেশে যাবেন তিনি, দীর্ঘ ভ্রমণে বেগম জিয়ার শরীর উপযোগী কিনা কোনো তথ্যই পাওয়া যাচ্ছে না। তহিদ শান্তর প্রতিবেদনে বিস্তারিত। গেল মঙ্গলবার জানা যায় বেগম জিয়ার ফুসফুসে পানি জমেছে, ব্লাড সুগার বেড়ে যাচ্ছে, নিয়ন্ত্রণে আসছে না তাই ডায়াবেটিস। পরের দিন বুধবার তড়িঘড়ি করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক ভার্চুয়াল অনুষ্ঠানে জানান তাদের নেত্রী গুরুতর অসুস্থ, তিনি দেশবাসীর কাছে দোয়া চান। তখন অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন। ওই দিন রাতেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার যান স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায়। বেগম জিয়াকে বিদেশে নেয়ার যৌক্তিকতা তুলে ধরা হয় পরিবারের পক্ষ থেকে দেয়া একটি আবেদনপত্রে। রাত শেষে বৃহস্পতিবারই আবেদনপত্রটি হাতে পেয়ে কথা বলেন আইনমন্ত্রী। 401 ধারার কাজ কিন্তু সম্পন্ন হয়ে গেছে। এরপর থেকে 48 ঘন্টায় আর কোনো আপডেট গণমাধ্যমের হাতে পৌঁছেনি। যদিও সরকার অনুমতির বিষয়ে ইতিবাচক, সেটি বারবারই বলেছেন দুই মন্ত্রী। এর বাইরেও বিদেশে নেয়ার বিষয়ে বেগম জিয়ার পরিবারকে যেসব জটিলতা পোহাতে হচ্ছে সেগুলো হলো তার পাসপোর্টের মেয়াদ বাড়ানো, যুক্তরাজ্যে নেওয়া হলে সেখানে বাংলাদেশি হিসেবে তাকে প্রচলিত বিধিনিষেধ মানতে হবে কিনা, সর্বোপরি দীর্ঘ সময় উড়োজাহাজে ভ্রমণে খালেদা জিয়ার শরীর এই মুহূর্তে উপযোগী কিনা, এসব বিষয়ে এখনো কোনো তথ্য নিশ্চিত করা হয়নি তাদের পক্ষ থেকে। এই পরিস্থিতিতে রাজধানীর একাধিক থানায় দলের নেত্রীর আশু রোগ মুক্তির জন্য দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে স্থানীয় বিএনপি। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদ শান্ত। শান্ত, আপনার কাছে জানতে চাইবো যে আমরা অতীত অভিজ্ঞতা থেকে যেরকম দেখেছি যে আসলে রাজনৈতিক ব্যক্তিত্বদের শারীরিক অসুস্থতায় কিন্তু হয় তাদের পরিবার অথবা দলের পক্ষ থেকে তাদের সর্বশেষ অবস্থা জানানো হয়, আসলে এই মুহূর্তে কি তথ্য আছে আপনার কাছে? আফরিন, যেই রিপোর্টটি আপনি অন এয়ার করলেন কিছুক্ষণ আগে, এখনো সেই অবস্থায় যে গত 48 ঘন্টা যাবত বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি কি, তার শারীরিক অবস্থার কি অবনতি ঘটেছে নাকি উন্নতি ঘটেছে, তিনি কি আদৌ বিদেশে যাবেন কিনা, বিদেশে যাওয়ার পরিস্থিতি কতটা এগিয়েছে, বিদেশে কোন দেশে যাবেন, এগুলো কোনো বিষয়েই কোনো তথ্য আমরা জানতে পারিনি। এখন এই তথ্যগুলো জানানোর কয়েকটি পক্ষ আছে। আমি আপনাকে বলি যে একটি হলো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তার যে দলটি আছে অন্যতম বৃহৎ দল বাংলাদেশের, সেই দলের পক্ষ থেকে জানানো যেতে পারে। তার 10 সদস্যের একটি চিকিৎসক দল রয়েছে এভারকেয়ার হাসপাতালে, সেই চিকিৎসকরা আপডেট করতে পারেন, অথবা তার পরিবার। তবে তার পরিবার সাধারণত এ বিষয়ে কোনো সময় গণমাধ্যমের সামনে আসে না। সেক্ষেত্রে আর যে দুটি পক্ষর কথা বললাম, সেই দুটি পক্ষ কিন্তু পুরোপুরি নিশ্চুপ থাকছেন। সেই ক্ষেত্রে আমিও যেটা বলতে পারি যে গত 48 ঘন্টা আগে বেগম খালেদা জিয়ার বিষয়টি জানা যায় যে তিনি গুরুতর অসুস্থ, সেই পর্যন্তই আমরা এখনো জানি। আর এভারকেয়ার হাসপাতালটি আপনি জানেন আইসোলেটেড হাসপাতাল ফর মিডিয়া কর্মী, অর্থাৎ গণমাধ্যম কর্মীদের জন্য এটি আইসোলেটেড, এখানে যাওয়া যায় না এবং এখানে কারোর কাছে জানতেও চাওয়া যায় না কোনো রোগী সম্পর্কে। যে কারণে এই হাসপাতালের কোনো সদস্যর কাছ থেকে আমরা কোনো তথ্য সংগ্রহ করতে পারছি না। এই কারণে আমাদের বলতে গেলে অনেকটা অন্ধকারেই থাকতে হচ্ছে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে। যতটুকু আমি আপনাকে বলতে পারি যে সকল তথ্য বিদ্যমান রয়েছে আমার কাছে, সেগুলোর মধ্যে একটি আছে হলো যে বেগম খালেদা জিয়ার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে 2019 সালে।
সেটি মেয়াদ উত্তীর্ণ এবং সেটার মেয়াদ বাড়াতে হবে। এর বাইরে আমি জানাই যে আমরা বেশ কিছু সূত্র থেকে জেনে আসছিলাম যে তিনি সিঙ্গাপুর হয়ে লন্ডনের দিকে যাবেন, কিন্তু যুক্তরাজ্যে বাংলাদেশিদের প্রবেশে বিধিনিষেধ রয়েছে। সে বিষয়টি নিয়েও আমরা কোনো তথ্য পাইনি বিএনপির পক্ষ থেকে। আর আরেকটি বিষয় বলি, সেটি হলো বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কি আসলেই উপযোগী কিনা, এইগুলোই আসলে আমরা জানার চেষ্টা করছি। আফরিন। রোহিত শান্ত, আপনাকে অসংখ্য ধন্যবাদ সংবাদ সংগ্রহের জন্য। আপনি সেখানেই থাকুন। পরবর্তীতে আমরা আবারও যুক্ত হব। গত 48 ঘন্টায় বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। আজ 7 মে 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় শত প্রতিকূলতা আর নিষেধাজ্ঞা উপেক্ষা করে আজকের দিনে বাংলাদেশে ফেরেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। শুরু করেন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় নতুন সংগ্রাম। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে দিনটিকে মাইল ফলক হিসেবে পালন করে আওয়ামী লীগ। শাহ আলী জয় জানাচ্ছেন বিস্তারিত। দেশে ফিরতে না পেরে লন্ডনের বিমানবন্দর থেকে এভাবেই চলে যেতে হয় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে। 2007 সাল সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার একের পর এক মিথ্যা মামলা দেয় তার নামে। সে মামলা মোকাবেলায় দেশে ফিরতেও নিষেধাজ্ঞা দিয়ে রাখে তারা। They filed case against me. I want to face the case. They issue warrant against me. Even I am ready to go to jail, but I want to go back to my country. এমন বৈরী পরিবেশেও লন্ডন থেকে 2007 সালের 7 মে ঢাকায় ফেরেন বঙ্গবন্ধু কন্যা সকল আশঙ্কাকে উপেক্ষা করে। তিনি দেশে এসেছিলেন মানুষের টানে, কারণ তিনি বাংলাদেশের মানুষকে, জনগণকে ভালোবাসেন। তিনি যখন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলে আন্দোলনের কথা ঠিক সেই মুহূর্তে তাকে 16 জুলাই গ্রেপ্তার করা হয়। বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে তার এই দেশে ফেরাকে মাইল ফলক হিসেবে দেখে আওয়ামী লীগ। দেশের আজকের অগ্রগতি এবং উন্নয়নের ধারাবাহিকতা সূচিত হয় সেই দিন, এমন অভিমতের কথাও জানান দলটির নেতারা। আগে যে বিচারহীনতার সংস্কৃতি ছিল সেটি ধ্বংস করে দিয়ে বঙ্গবন্ধু হত্যার বিচার করেছেন, যুদ্ধাপরাধীদের বিচার করেছেন। অচিরেই যে আমরা মধ্যম আয়ের দেশে উপনীত হতে পারবো সেটাও কিন্তু বিশ্ব ব্যাংক, বিশ্ব সংস্থা প্রতিনিয়ত বলে যাচ্ছে। শেখ হাসিনা 7 মে দেশে ফেরার মধ্যে দেশের যে আমরা উন্নয়নের সার্থকতা লাভ করেছি, উন্নয়নের মডেল হিসাবে পরিগণিত হয়েছে এবং দেশ একটি আধুনিক দেশ হিসাবে পরিগণিত হতে সক্ষম হয়েছে। 7 মে বিমানবন্দর থেকে লাখো জনতার মিছিল আর অভিবাদনে শেখ হাসিনাকে নিয়ে যাওয়া হয় ধানমন্ডিতে। শুরু হয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার নতুন সংগ্রাম। ওই বছরই 16 জুলাই তাকে সাজানো মামলায় গ্রেফতার করে তত্ত্বাবধায়ক সরকার। 2008 সালের 11 জুন তিনি প্যারোলে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য বিদেশ যান এবং চিকিৎসা শেষে ওই বছর 4 ডিসেম্বর দেশে ফিরে আসেন। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মেয়াদ শেষে যাবার আগে উপাচার্য আব্দুস সোবহান যে শতাধিক অস্থায়ী নিয়োগে স্বাক্ষর করেছেন, সেই তালিকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্ত্রী, সন্তান, স্বজন, ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী থেকে শুরু করে আছেন সাংবাদিক নেতারাও। দুর্নীতি বিরোধী শিক্ষক ছাত্রলীগ নেতারা দাবি করছেন ছাত্রলীগের নামে উপাচার্য নিয়োগ বাণিজ্য করেছেন। রাজশাহী থেকে কাজী শাহেদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বৃহস্পতিবার ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহানের মেয়াদকালের শেষ কর্মদিবস। যাওয়ার আগে তিনি 141 জনের অস্থায়ী নিয়োগে স্বাক্ষর করে যান। ক্যাম্পাস ছাড়ার পরপরই নিয়োগ পাওয়ারা যোগদান করেন। রাজশাহী জুড়ে চাউর হয় আব্দুস সোবহান দায়িত্ব ছাড়ার আগে ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়োগ দিয়েছেন। তবে দুর্নীতি বিরোধী শিক্ষকরা বলছেন শিক্ষকদের স্ত্রী, সন্তান, স্বজনরা নিয়োগ পেয়েছেন, বাদ যাননি সাংবাদিক নেতারাও। খায়রুল ইসলামের 3 জনের চাকরি হয়েছে। এই খায়রুল ইসলাম জাত বিএনপি, পার বিএনপি এবং পার জামাতিদের সাথে তার কানেকশন। ওনার 3 জন লোকের চাকরি হয়েছে, সেটা সম্পূর্ণটা টাকার বিনিময়ে। অন্তত 10 থেকে 12 জন শিক্ষককে আইডেন্টিফাই করেছি যারা কোনো না কোনোভাবে এই ক্যাম্পাসের কোনো শিক্ষকের বিভিন্ন ধরনের আত্মীয়, স্ত্রী থেকে ভাই এবং অন্যরা।
ছাত্রলীগের পরিচিত মুখ 20 জনের মতো আছেন নিয়োগ তালিকায়। যদি শেষ সময়ের এই নিয়োগকে আব্দুস সোবহান ছাত্রলীগের নামে চালিয়ে দিয়েছেন, এর মাধ্যমে উপাচার্য নিয়োগ বাণিজ্য করেছেন বলে অভিযোগ করছেন ছাত্রলীগ নেতা ও শিক্ষকরা। মিথ্যা অপপ্রচার যেটা করা হচ্ছে যে ছাত্রলীগকে চাকরি দেওয়া হয়েছে, আসলে এটা ছাত্রলীগ না, হাতে গোনা কয়েকজন ছাত্রলীগকে দেখায় সামনে রেখে এটা একটা নিয়োগ বাণিজ্য হয়েছে। ছাত্রলীগের এখানে 42 জন নেতা কর্মীও নাই, আর বাকি 99 জনকে, এই বাকি 99 জন হলো প্রত্যেকটাই ঘুষ দিয়ে অর্থাৎ অবৈধ অর্থ লেনদেন করে সে নিয়োগ দিছে। শিক্ষক নিয়োগের বিষয়টি জানে না বিভাগীয় প্ল্যানিং কমিটি, যদিও এই নিয়োগকে অবৈধ ও বিধি বহির্ভূত হিসাবে উল্লেখ করে তদন্ত কমিটি করেছে শিক্ষা মন্ত্রণালয়। দায়িত্ব নিয়ে ভারপ্রাপ্ত উপাচার্য বললেন, তদন্ত কমিটির রিপোর্টের পরই সিদ্ধান্ত কি হবে এই নিয়োগের। শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা তদন্ত কমিটি করেছেন, সেই তদন্ত কমিটির কি রিপোর্ট হয় তারপর ভিত্তি করে আমরা বিবেচনা করব কি করা যায়। সদ্য বিদায়ী উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান ছাত্রলীগকে কলঙ্কিত করেছেন দাবি করে নিয়োগ বাতিল চেয়ে আদালতে যাওয়ার কথা জানিয়েছেন কয়েকজন ছাত্রলীগ নেতা। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। রাজধানীর ফুসফুস খ্যাত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কেটে চলছে উন্নয়ন কাজ। এরই মধ্যে কাটা হয়েছে অনেক গাছ, আরও প্রায় অর্ধশত গাছ পর্যায়ক্রমে কাটার জন্য দেয়া হয়েছে ক্রস চিহ্ন। গাছ কেটে এমন উন্নয়নের প্রতিবাদে আজও প্রতিবাদী বিক্ষোভ আর মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। বিস্তারিত মাসুদা লাবনীর রিপোর্টে। ইতিহাসের সাক্ষী ঢাকার অন্যতম প্রাকৃতিক স্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার অংশ ছাড়াও প্রকৃতিকে শান্ত স্নিগ্ধ করে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের এই সব গাছ। সেই গাছ কেটে কংক্রিটের স্থাপনা তৈরি করে সোহরাওয়ার্দী উদ্যানের প্রাকৃতিক পরিবেশ নষ্ট করা হচ্ছে, তাই এমন প্রতীকী প্রতিবাদ শিক্ষার্থীদের। উদ্যানের সব প্রবেশপথ সহ বিভিন্ন স্থানে অন্তত 7টি ফুড কর্নার স্থাপন ও ওয়াকওয়ে এর কাজ প্রায় শেষ পর্যায়ে। তা বন্ধে সোচ্চার এমন প্রতিবাদী কণ্ঠ। গাছ কাটলে আরো গাছ লাগানোর ব্যবস্থা করতে হবে, ব্যবস্থা করে তারপরে গাছ কাটতে হবে। আর যতগুলো গাছ আছে একটা গাছেও যেন হাত না দেয়, একটা গাছেও যেন কাটা না হয়। মাসখানেক ধরে কাটা হচ্ছিল এই সব গাছ। বেশ কিছুদিন ধরে বিভিন্ন সংগঠন ও ছাত্ররা জানায় প্রতিবাদ করে মানববন্ধন। শুক্রবার দিনব্যাপী বিভিন্ন সংগঠন গাছ বাঁচাতে করে প্রতিবাদী নানা আয়োজন। সবাই মিলে আমরা যে চারুকলা এটার প্রতিবাদে প্রথম যে কিছু ইনস্টলেশন করি। আমরা আমাদের আন্দোলন চলমান রাখবো আর কি। সকালেও সোহরাওয়ার্দী উদ্যানে প্রগতিশীলদের আয়োজনে হয় মানববন্ধন, যেখানে গাছ কেটে এমন স্থাপনা নির্মাণের জন্য জানানো হয় তীব্র প্রতিবাদ। যারা এই সোহরাওয়ার্দী উদ্যানের বৃক্ষ নিধনের মধ্যে দিয়ে ইতিহাস বিকৃতির চেষ্টা করছে, তাদের যথোপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি প্রত্যাশা করি। স্বাধীনতা স্তম্ভ নির্মাণ প্রকল্পের 3য় পর্যায়ের কাজের অংশ হিসাবে উন্নয়ন কাজ চলছিল প্রায় মাসখানেক ধরে। এরই মধ্যে কাটা হয়েছে অনেক পুরনো গাছ, আরও অনেক গাছ ক্রস দাগ দিয়ে রাখা হয়েছে কাটার তালিকায়। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। আজ পবিত্র জুম্মাতুল বিদা বা মাহে রমজানের শেষ শুক্রবার। দিনটি মুসলিম বিশ্বের জন্য জুম্মাতুল বিদা নামে পরিচিত। এই দিনটি আল কুদস দিবস হিসেবেও পালিত হয়। মূলত জুম্মাতুল বিদার মধ্য দিয়ে মাহে রমজানকে বিদায় সম্ভাষণ জানানো হয়। অশ্রু ঝরিয়ে ক্ষমা ও রহমত অর্জনের বড় সুযোগ আছে। আলাদাভাবে কোনো ফজিলত না থাকলেও ইসলামের সূচনা কাল থেকেই রমজানের শেষ জুম্মাটি বিশেষ গুরুত্ব দিয়ে পালিত হয়ে আসছে। এই দিনটিকে কেন্দ্র করে আজকের জুম্মাতুল বিদায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে মানবজাতিকে করোনা থেকে মুক্তির প্রত্যাশা জানিয়ে বিশেষ মোনাজাত করা হয়েছে। করতে হবে না, আমাদেরকে কি বলেন শুকরিয়া করতে হবে কিনা? আল্লাহর কাছে শুকর করতে হবে এবং পানা চাইতে হবে, আল্লাহ আমার দেশকে তুমি পরিপূর্ণভাবে এই বিপদ থেকে রক্ষা করে দাও। সন্ধ্যার সংবাদে সময় হলো একটা বিরতি। আরো খবর নিয়ে ফিরছে একটু পর। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সন্ধ্যার সংবাদ। নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীতে বাল্কহেড, মালবাহী কার্গো সহ শত শত নৌযান চলাচল করে। লকডাউনের কারণে লঞ্চ ও স্পিড বোট চলাচল বন্ধ থাকায় ইঞ্জিন চালিত নৌকাতে নদী পার হচ্ছেন অনেকেই। তবে শীতলক্ষার ব্যস্ততম নারায়ণগঞ্জ অংশে বেপরোয়া গতিতে নৌযানগুলো যেন প্রতিনিয়তই প্রতিযোগিতায় নামে। এ কারণে মাঝে মাঝেই ঘটে দুর্ঘটনা, প্রাণ হারায় সাধারণ মানুষ।
দুর্ঘটনার কারণ হিসেবে ফিটনেসবিহীন যান আর অদক্ষ চালকদেরই দোষেন স্থানীয়রা। এদিকে মাদারীপুরে দুর্ঘটনার শিকার স্পিড বোর্ডের চালক শাহ আলম মাদকাসক্ত ছিলেন। শিবচর উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে করা ডোপ টেস্টে এই তথ্য জানা গেছে। এবারে সারা সৌজন্যে ঈদ বাজারের খবর। দর্শক, ঈদ বাজারের খবর জানাতে এবারে রাজধানীর শাহজাদপুরের সুবাস্তু মার্কেট থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী অন্তরা বিশ্বাস। অন্তরা, আপনি যেখানে রয়েছেন সেখানে ঈদের কেনাকাটা কতটা জমে উঠেছে? এখানে কিন্তু অনেকেই এসেছেন, বেশ জমজমাটি বলতে পারেন ঈদের কেনাবেচা। কিন্তু যেটি আমরা দেখতে পাচ্ছি যে মাস্ক পরা যে বাধ্যতামূলক সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সেটি কিন্তু আমরা খুব একটা দেখতে পাচ্ছি না। ইফতারের পরপরই যেটি দেখা গেছে যে অনেক মানুষ, বিশেষ করে যারা বিক্রেতা, তারা আসলে মাস্ক পরেছিলেন না। পরবর্তীতে আসলে তারা মাস্ক পরা শুরু করেছেন, কারণ কিছুক্ষণ আগেই আসলে এখানে যারা নিরাপত্তা রক্ষী আছেন তারা আসলে ঘোষণা দিয়েছেন যেন সবাই মাস্ক পরেন, এবং তারপরেই আসলে মাস্ক পরার যে তাগিদ সেটি আসলে সাধারণ মানুষের মধ্যে দেখা গেছে। আর ছোট শিশু অনেকেই এসেছে, শিশুদের অনেকেই, তারা কিন্তু আসলে দীর্ঘ সময় মাস্ক পরে থাকতে পারছেন না। আর এবারে বাজারে যে সকল পোশাক এসেছে তার মধ্যে ভারতীয় যে ডিজাইনগুলো রয়েছে সেগুলোর প্রাধান্যই বেশি, তবে দেশি বিভিন্ন যে পোশাক সেগুলোও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে বেচাকেনা আসলে গত দুদিন ধরে জমে উঠেছে, যেহেতু গণপরিবহন খুলে গেছে। আর তারা আশা করছেন যে সামনের দিনগুলোতে আসলে আরও বেশি বিক্রি বাট্টা হবে, এবং তারা যে কথাটি বলছেন যে শেষ সময়ে যদি বিক্রি বাট্টা বেশি হয় তাহলেই আসলে তাদের ব্যবসাটা আসলে এবার চলবে, বা ঈদের আগে সাধারণত যে ধরনের ব্যবসা হয়, যে ধরনের লাভ তারা করে থাকেন সেরকম লাভ তারা করতে পারবে না। তবে অন্তত ঈদের আগে যাদের যেসব দোকানে কর্মচারী রয়েছে তাদের বেতনটা তারা দিতে পারবেন, মোটামুটি একটা লাভজনক অবস্থায় থাকতে পারবেন। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। রাজধানী ঈদ বাজারের খবর জানাতে যুক্ত হয়েছিলেন অন্তরা বিশ্বাস। সন্ধ্যার সংবাদের এই পর্যায়ে নিচ্ছি আরেকটি বিরতি, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সন্ধ্যার সংবাদ। এবারে জানাবো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। ঈদকে সামনে রেখে রাজধানীর বাজারে বেড়েছে সব ধরনের মুরগির দাম, পাশাপাশি অনেকটাই সাধারণের নাগালের বাইরে রূপালী ইলিশ সহ দেশি মাছ। খুচরা পর্যায়ে মশলার দাম বাড়লেও পাইকারি বাজারগুলোতে তা স্থিতিশীল। এদিকে ক্রেতাদের জন্য স্বস্তির খবর, কমতে শুরু করেছে চালের দাম। কারওয়ান বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন সুলতান আহমেদ। ঈদের আগে শেষ শুক্রবার স্বাভাবিকভাবেই বাড়তি ভিড় রাজধানীর কারওয়ান বাজারে। ঈদের চাহিদার কথা মাথায় রেখে মাংসপ্রেমীদের আনাগোনা বেশি মুরগি কিংবা গরুর মাংসের দোকানে। সেই সুযোগে কেজি প্রতি 20 থেকে 50 টাকা বেড়েছে ব্রয়লার, কক, দেশি মুরগির দাম। তবে গরুর মাংস বিক্রি হচ্ছে আগের মতোই 580 টাকা কেজি দরে। ঈদ রেখে সামনে এখন আর দাম বাড়ানো যাচ্ছে না, বা দাম বৃদ্ধি হবেও না। 2 দিন আগে সোনালী কেজি ছিল 250 থেকে 240 টাকা, আজকের বাজারে 270 থেকে 280 টাকা সোনালী। ব্রয়লারের কেজি গত 2 দিন আগে ছিল 130 থেকে 35 টাকা, আজকের বাজারে 145 থেকে 50 টাকা। মাংস রান্নার জন্য প্রয়োজন বিভিন্ন রকম মশলা। ঈদ আসলে তাই দাম বাড়তে দেখা যায় সেই সব পণ্যের। তবে এবছর আমদানি ভালো হওয়ায় দাম বাড়েনি পাইকারি পর্যায়ে, যদিও খুচরা পর্যায়ে দাম বৃদ্ধির অভিযোগ রয়েছে। না, কোনো মালের দাম বাড়ে নাই, তো বরং আরো উল্টো আরো কমছে। যে এলাচি ছিল আপনার হলো 2200-2300 টাকা, এলাচি আয় বসে আপনার 2300 টাকা, আয় বসে 2200 টাকা আছে, জিরা আপনার 300 টাকা। কদিন আগেই শুরু হয়েছে নদীতে রূপালী ইলিশ ধরা, তবে সরবরাহ বাড়েনি বাজারগুলোতে, ফলে দাম এখনো হাতের নাগালে আসেনি। পাশাপাশি নানা অজুহাতে বাড়তি দাম চাওয়া হচ্ছে দেশি মাছের। যেমন মেঘনা নদীর মাছ, এটা দাম একটু বেশি হইব। কে লাগে যে আইর মাছ 1200-1300 টাকা কেজি নদীর যেটা, আর এই যে রুই মাছ 400, ছোটগুলা 350-300। নদীতে কোনো ইলিশ নাই, অনেক কম, অনেক কম।
এখন 1 কেজি ওজনের মাছ 1400-1500 টাকা কেজি ওই ঘোড়ায় চাঁদপুরে কিনতে হয়। এখানে উপায়ের কিছু নাই, যা সামর্থ্য কিনতে পারে, সামর্থ্য না কিনতে পারতেছে না। এদিকে নিম্ন আয়ের মানুষের স্বস্তি ফিরতে শুরু করেছে চালের বাজারে। দীর্ঘদিন ধরে বাড়তে থাকা চালের দাম এবার কিছুটা কমেছে বলে জানালেন বিক্রেতারা। মিনিকেট হলো আপনি নিম্নে 56 টাকা, উপরে 60 টাকা, আগে ছিল 65। বাজার কমতির দিকে আছে এবং মোটামুটি ভালো কমছে। ঈদের পর দাম আরও নিয়ন্ত্রণে আসার পূর্বাভাসও দিচ্ছেন বিক্রেতারা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। সন্ধ্যার সংবাদের এই পর্যায়ে নিচ্ছি আরেকটি বিরতি। সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সন্ধ্যার সংবাদ। লকডাউনে করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে মার্কেট খোলা রাখার কথা থাকলেও রাজধানীতে তা মানছেন না বিক্রেতারা। শুক্রবার গুলশান, শাহজাদপুর, সুবাস্তু, নজর ভ্যালি এবং মার্কেট ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়। এমন পরিস্থিতির মধ্যেও অনেককে শিশু বাচ্চাদের নিয়েও কেনাকাটা করতে দেখা গেছে। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। শুক্রবার গুলশান, শাহজাদপুর, সুবাস্তু, নজর ভ্যালি এবং নিউ মার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড়। এখানে যেন করোনা সংক্রমণ রোধে নেওয়া সামাজিক দূরত্ব মানার কথাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়েছেন এখানকার বিক্রেতারা। এমনকি স্বাস্থ্যবিধি নিশ্চিতে প্রশাসনের অভিযানও আমলে নিচ্ছেন না ক্রেতারা। এমনকি অনেক পরিবার ছোট ছোট বাচ্চাদের নিয়ে মার্কেটে আসছেন। শিশুদের বাইরে না আনতে ক্রেতাদের উদ্বুদ্ধ করছেন না ব্যবসায়ীরা। এখন বাচ্চার যে সাইজটা মানে মাপ না দেওয়া হলে আর কি নেওয়া হয় না। বাচ্চারা কান্নাকাটি করে, ঈদের কাপড় চুপড় দিতে হবে নতুন, ওরা তো আর বোঝে না। এখানে একটা দোকানের মধ্যে স্পেসটা কতটুকু, আর পাবলিক কতটুকু, দূরত্বটা হচ্ছে না, তারপরও নিজের একটা সেফটি থাকা উচিত। এদিকে অভিভাবকরা অসচেতনভাবে শিশুদের স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছেন। শুক্রবার রাজধানীর উত্তরায় গরিব অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন উত্তরের মেয়র। মহামারীর সময় আপনি আপনার বাচ্চা নিয়ে আসছেন, এটা মোটেই কাম্য নয়। দোকানে যারা গেটের সামনে যারা থাকবেন তারাও আপনারা বলে দেন যে বাচ্চা নিয়ে যেন গেটে না আসে। এ সময় স্বাস্থ্যবিধি মানছেন না এমন মার্কেট, শপিং মল তালিকা করে রোববার থেকে আবার অভিযান পরিচালনার কথা জানান মেয়র। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। 500 গরিব দুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবক লীগ। রাজধানীর কুর্মিটোলা হাই স্কুল মাঠে খিলক্ষেত থানা স্বেচ্ছাসেবক লীগ এই ঈদ উপহার বিতরণের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা 18 আসনের সংসদ সদস্য আলহাজ হাবিব হাসান এমপি। এছাড়াও মহানগর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। করোনা পরিস্থিতির আরও অবনতি হয়েছে ভারতে। আবারও সংক্রমণের নতুন রেকর্ড দেখছে দেশটি। করোনা মোকাবেলায় অক্সিজেন সহ প্রয়োজনীয় সরঞ্জামের ঘাটতি এখনও দেশটির সবচেয়ে বড় উদ্বেগ। এদিকে এই পরিসংখ্যানে তথ্য বলছে বিশ্বে করোনায় মৃত্যু সরকারি হিসেবে দ্বিগুণের বেশি। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। ভারতে করোনায় মৃত এসব চিতা লেলিহান আগুনের শেষ কোথায় তা সবারই অজানা। বিপর্যস্ত দেশটিতে টানা দ্বিতীয় দিন 4 লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা 2,14,00,000 ছাড়িয়ে গেছে, যার মধ্যে 27 লাখের বেশি রোগী শনাক্ত হয়েছে মাত্র 7 দিনে। টানা 10 দিনের হিসেবে প্রতি ঘন্টায় করোনায় 150 জনের মৃত্যুর রেকর্ড গড়েছে দেশটি। সংক্রমণ এখন শহর পেরিয়ে দুর্গম গ্রামগুলোতেও ছড়িয়ে পড়ছে। করোনা মোকাবেলায় নতুন করে লকডাউন ঘোষণা করেছে রাজস্থান ও কেরালা। সরবরাহের ঘাটতি ও পরিবহনজনিত সমস্যায় অনেক রাজ্য পড়েছে টিকা সংকটে। তবে বিপর্যস্ত ভারতে বিশ্বের বিভিন্ন দেশের সাহায্য পাঠানো অব্যাহত রয়েছে। শুক্রবার দেশটিতে পোল্যান্ড, নেদারল্যান্ডস ও সুইজারল্যান্ডের পাঠানো কোভিড সহায়তা পৌঁছেছে। তবে এই সংক্রমণ এখন শুধু ভারতেই নয়, উদ্বেগজনক হারে বাড়ছে প্রতিবেশী দেশ নেপালেও। আফ্রিকায় সংক্রমণের নতুন ঢেউয়ের আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের IHME এর বিশ্লেষণ বলছে, বিশ্বে গেল 1.5 বছরে করোনায় সরকারি হিসেবের তুলনায় দ্বিগুণের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
এদিকে রাশিয়ার উদ্ভাবিত করোনা ভাইরাসের স্পুটনিক ভি ভ্যাকসিনের 1 ডোজের একটি সংস্করণ অনুমোদন করেছে দেশটির কর্মকর্তারা। আর এত মানুষের মৃত্যুর পরেও প্রতিষেধক নিয়ে চলছে বিশ্ব রাজনীতি। টিকার মেয়াদা সত্ত্বেও ছাড় দিতে বিশ্বের অনেক দেশ রাজি হলেও নারাজ ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। মাসুদ রানা, নিউজ 24। আর এই ছিল এখনকার সংবাদ আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।